আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া জয়ী হবে, পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, জেলেনস্কি। পশ্চিমাদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছি, ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৭০,০০০ ইহুদি। ৪০টি যুদ্ধ দেখেছি, তবে ২০২৫ সালের মতো বছর কখনো দেখিনি। নতুন ইসরায়েলি নিয়মে গাজায় চিকিৎসা সংকটের আশঙ্কা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও অত্যন্ত দৃঢ় ও আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন, যা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ক্রেমলিনে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে পুতিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে যত বাধাই আসুক না কেন, যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত রাশিয়ার বিজয় সুনিশ্চিত। পুতিনের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ক্রমাগত আধুনিক অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও রুশ বাহিনী তাদের অবস্থান ধরে রাখতে ও বেশ কিছু জায়গায় অগ্রসর হতে সক্ষম হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের এই জয়ের ব্যাপারে নিশ্চিত থাকার বার্তাটি আসলে শুধু ইউক্রেনের জন্য নয়, বরং এটি আমেরিকা ও ন্যাটোর উদ্দেশ্যেও একটি বড় সতর্কবার্তা। তিনি বোঝাতে চাইছেন যে রাশিয়ার সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা পশ্চিমাদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। যুদ্ধের দীর্ঘসূত্রিতা যে রাশিয়ার মনোবলে চির ধরাতে পারেনি, সেটাই তিনি প্রমাণ করতে চাইছেন। এই বক্তব্যের পেছনে আরেকটি বড় কারণ হতে পারে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি। সামনে শীতকাল এবং যুদ্ধের খরচ বাড়ার পরেও দেশের মানুষকে আশ্বস্ত করা যে সরকার সঠিক পথেই আছে। তবে পুতিনের এই দাবির বিপরীতে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, রাশিয়ার অর্থনীতি ও জনশক্তির ওপর তত বেশি চাপ বাড়বে। যদিও পুতিন দাবি করছেন রাশিয়ার অর্থনীতি নিষেধাজ্ঞার মধ্যেও ভালো করছে। এখন প্রশ্ন হল, পুতিনের এই আত্মবিশ্বাস কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি রণক্ষেত্রে তাদের গোপন কোনো বড় পরিকল্পনা রয়েছে যা আমরা এখনও জানি না? আপনারা কি মনে করেন, এই যুদ্ধ কি সত্যিই রাশিয়ার বিজয়ের মাধ্যমে শেষ হবে, নাকি অন্য কোনো মোড় নেবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের বিশ্লেষণ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘোরানো আরেকটি খবর হল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক ঘোষণা, যেখানে তিনি জানিয়েছেন যে আগামী জানুয়ারি মাসেই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বা পিস প্ল্যান স্বাক্ষরিত হতে পারে। বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার আগেই যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং জেলেনস্কির এই বক্তব্য সেই ইঙ্গিতকেই আরও জোরালো করছে। জেলেনস্কি বলেছেন যে তিনি চান এই রক্তক্ষয়ী সংঘাতের একটি দ্রুত ও সম্মানজনক সমাপ্তি ঘটুক, এবং ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পরপরই এই প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এই শান্তি পরিকল্পনার বিস্তারিত বা শর্তগুলো আসলে কি হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অনেকেই ধারণা করছেন এই চুক্তিতে ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে ছেড়ে দিতে হতে পারে, অথবা ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন সাময়িকভাবে স্থগিত করতে হতে পারে, যা জেলেনস্কির জন্য মেনে নেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন। কিন্তু অন্যদিকে যুদ্ধের ক্লান্তি, পশ্চিমা সহায়তার অনিশ্চয়তা এবং নিজের দেশের ধ্বংসযজ্ঞ থামানোর চাপ তাকে হয়তো আলোচনার টেবিলে বসতে বাধ্য করছে। জানুয়ারি মাসে যদি সত্যিই এই চুক্তি স্বাক্ষরিত হয়, তবে এটি হবে একবিংশ শতাব্দীর অন্যতম বড় ভূ-রাজনৈতিক ঘটনা। কিন্তু রাশিয়া কি ট্রাম্পের শর্ত মেনে নেবে, নাকি তারা তাদের বর্তমান অবস্থান থেকে আরও বেশি কিছু দাবি করবে? এই শান্তি প্রক্রিয়া কি আসলেই টেকসই হবে, নাকি এটি কেবল একটি সাময়িক বিরতি? বন্ধুরা, আপনারা কি মনে করেন, ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব? ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আমরা পরবর্তী খবরে যাচ্ছি। এবার নজর দেওয়া যাক মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক উদ্বেগজনক মন্তব্য করেছেন, যা বিশ্বজুড়ে নতুন শঙ্কার জন্ম দিয়েছে। তিনি বলেছেন যে ইরান বর্তমানে পশ্চিমাদের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে, তবে এই যুদ্ধ কেবল সামরিক নয়, বরং এটি একটি হাইব্রিড বা মিশ্র যুদ্ধ। ইরানের প্রেসিডেন্টের মতে পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সাইবার হামলা, মিডিয়া প্রোপাগান্ডা এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে ইরানের ওপর যে চাপ সৃষ্টি করছে,
তা সরাসরি যুদ্ধের শামিল। তিনি অভিযোগ করেছেন যে পশ্চিমারা চায় ইরানের অর্থনীতিকে ধসিয়ে দিয়ে দেশের ভেতরে অস্থিরতা তৈরি করতে এবং তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে। এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত ইরানের জনগণকে সতর্ক করেছেন এবং একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিয়েছেন যে ইরান পিছু হটবে না। বিশ্লেষকরা বলছেন ইরানের এই অবস্থান নির্দেশ করে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং এটি আরও জটিল আকার ধারণ করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে ইরানের ছায়াযুদ্ধ এবং বিভিন্ন প্রক্সি গ্রুপের কর্মকাণ্ডের কারণে পশ্চিমারা ইরানের ওপর আরও কঠোর হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট এই পরিস্থিতিকে একটি অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছেন। সাধারণ মানুষের জন্য এর প্রভাব ভয়াবহ হতে পারে, কারণ অর্থনৈতিক যুদ্ধের ফলে মুদ্রাস্ফীতি বাড়ে এবং জীবনযাত্রার মান কমে যায়। তবে ইরান সরকার দাবি করছে তারা নিজেদের মতো করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে এবং নিজস্ব প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। এই সর্বাত্মক যুদ্ধ কি শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নেবে নাকি এটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হবে, সেটাই এখন দেখার বিষয়। ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা সচরাচর আন্তর্জাতিক মিডিয়ায় খুব একটা বড় করে দেখানো হয় না। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত 1 বছরে প্রায় 70,000 ইহুদি ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এই তথ্যটি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা, কারণ দেশটি ঐতিহাসিকভাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের নিজেদের দেশে ফিরিয়ে আনার জন্য পরিচিত, যাকে আলিয়া বলা হয়। কিন্তু এখন আমরা দেখছি উল্টো চিত্র বা রিভার্স মাইগ্রেশন। এই 70,000 মানুষ যারা দেশ ছেড়েছেন তাদের বেশিরভাগই উচ্চশিক্ষিত, প্রযুক্তিবিদ বা ব্যবসায়ী। তাদের দেশ ছাড়ার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা। গাজা এবং লেবানন সীমান্তে ক্রমাগত সংঘাত, রকেট হামলার আতঙ্ক এবং রিজার্ভিস্ট হিসেবে বারবার সেনাবাহিনীতে ডাক পড়ার ভয়, সব মিলিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। এছাড়া যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিতেও মন্দার কাপ দেখা দিয়েছে। অনেক স্টার্টআপ এবং কোম্পানি তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে, যার ফলে জীবিকার সন্ধানে অনেকেই ইউরোপ বা আমেরিকায় চলে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যদি এই ধারা অব্যাহত থাকে তবে ইসরায়েল দীর্ঘমেয়াদে মেধা পাচার বা ব্রেন ড্রেনের সমস্যায় পড়বে, যা তাদের অর্থনীতির জন্য বড় হুমকির কারণ হতে পারে। একটি রাষ্ট্র যখন তার নাগরিকদের নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি দিতে ব্যর্থ হয়, তখন এমন পরিস্থিতি তৈরি হওয়া স্বাভাবিক। আপনারা কি মনে করেন, এই বিপুল সংখ্যক মানুষের দেশত্যাগ ইসরায়েলের সরকারের ওপর যুদ্ধের নীতি পরিবর্তনের জন্য কোনো চাপ সৃষ্টি করবে? যুদ্ধের ভয়াবহতা কতটা চরম পর্যায়ে পৌঁছাতে পারে তা নিয়ে সম্প্রতি এক প্রবীণ যুদ্ধ সাংবাদিক ও মানবিক সহায়তা কর্মী এমন একটি মন্তব্য করেছেন যা শুনে যে কারো গা শিউরে উঠবে। তিনি বলেছেন, আমি আমার জীবনে 40টি যুদ্ধ দেখেছি, বিভিন্ন দেশে রিপোর্ট করেছি, কিন্তু 2025 সালের মতো এমন বছর আমি কখনো দেখিনি। এই কথাটি তিনি বলেছেন বর্তমান বিশ্বের সংঘাতময় পরিস্থিতির গভীরতা বোঝাতে। 2025 সাল শুরু হতে না হতেই আমরা দেখছি একদিকে ইউক্রেন রাশিয়া, অন্যদিকে ফিলিস্তিন ইসরায়েল, সুদানের গৃহযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়া উত্তেজনা। এই প্রবীণ পর্যবেক্ষকের মতে আগে যুদ্ধগুলো ছিল নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ এবং এর প্রভাবও ছিল স্থানীয়, কিন্তু এখনকার সংঘাতগুলো একে অপরের সাথে সংযুক্ত এবং এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং রাজনীতির ওপর। তিনি আরও উল্লেখ করেছেন যে আধুনিক যুদ্ধে প্রযুক্তির ব্যবহার, যেমন ড্রোন হামলা এবং এআই এর ব্যবহার, ধ্বংসযজ্ঞের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং মানবিক নিয়মকানুনের তোয়াক্কা কেউ করছে না। সাধারণ মানুষ, নারী ও শিশুরা যেভাবে ভুক্তভোগী হচ্ছে তা অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এখন আর পরিস্থিতি সামাল দিতে পারছে না। এই অভিজ্ঞ ব্যক্তির কথা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা হয়তো মানব ইতিহাসের এক অত্যন্ত সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বিশ্ব নেতারা যদি এখনই সংযত না হন, তবে আগামী দিনগুলো আরও ভয়াবহ হতে পারে। এই বিষয়ে আপনাদের মতামত কি? পৃথিবী কি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? সর্বশেষ খবরটি গাজা উপত্যকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে, যা ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নতুন করে ইসরায়েলের আরোপিত কিছু নিয়মের কারণে গাজায় এক ভয়াবহ চিকিৎসা সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো জানাচ্ছে, ইসরায়েল সম্প্রতি গাজায় প্রবেশ করা ত্রাণবাহী ট্রাক এবং চিকিৎসা সরঞ্জামাদির ওপর নতুন করে কঠোর তল্লাশি এবং বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে লাইফ সেভিং ওষুধ, অ্যানেস্থেশিয়া এবং সার্জারির সরঞ্জাম গাজার হাসপাতালগুলোতে পৌঁছাতে পারছে না বা পৌঁছাতে অনেক দেরি হচ্ছে। এমনিতেই গাজার হাসপাতালগুলোর অবস্থা নাজুক, বিদ্যুৎ নেই, জেনারেটরের জ্বালানি নেই। তার ওপর যদি প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে চিকিৎসকরা কিভাবে রোগী বাঁচাবেন?
ডাক্তাররা বলছেন সামান্য ইনফেকশন বা ছোটখাটো জখমের কারণেও মানুষ মারা যেতে পারে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশকের অভাবে। নতুন এই নিয়মের আওতায় অনেক সাধারণ মেডিকেল ইকুইপমেন্টকেও ডুয়াল ইউজ বা সামরিক কাজে ব্যবহারযোগ্য দাবি করে আটকে দেওয়া হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো একে চিকিৎসা অবরোধ হিসাবে আখ্যায়িত করছে এবং অবিলম্বে এই নিয়ম শিথিল করার আহ্বান জানিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। একজন আহত শিশুর চিকিৎসা না পাওয়া বা একজন প্রসূতি মায়ের বিনা চিকিৎসায় মৃত্যু, এই দৃশ্যগুলো এখন গাজার নিত্যদিনের সঙ্গী। এই মানবিক বিপর্যয়ের শেষ কোথায় তা কেউ জানে না। বন্ধুরা, আজকের এই খবরগুলো হয়তো আমাদের মন খারাপ করে দেয়, কিন্তু সত্য জানাটা জরুরি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।